আমরা এখন পড়বো দ্য রাইজ অফ ইংলিশ। তো এইটা আসলে দ্য রাইজ অফ ইংলিশ, এটা লেখেন হচ্ছে আমাদের ইগলটন। উনি এটা কেন লিখলো এইটা আগে আমাদের জানার বিষয়। হ্যাঁ, উনি কেন লিখলো, কোন উদ্দেশ্যে লিখলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে ধরো মানে ইংরেজি সাহিত্যের মানে ইংলিশ লিটারেচার কোনো বিশ্ববিদ্যালয়ে যদি পড়ানো শুরু করা হয়, তাহলে সাধারণ উত্তর কি হবে? যে মানুষ সাহিত্য ভালোবাসে তাই পড়ানো হয়, এরকম কিছু। কিন্তু আমাদের এই যে লেখক ইগলটন উনি বলেছেন, মানে ওনার মতে যে এটা ঠিক নয়। শুধু এই কারণে না, এর পিছনে রাজনীতি এবং ক্ষমতার বিষয় ছিল। অর্থাৎ পাওয়ার এবং পলিটিক্স, এই দুটো কারণ ছিল। ইংলিশ লিটারেচার যে এখন পর্যন্ত পপুলার, শুধুমাত্র এটা যে আমরা ভালো, এই যে এখন পর্যন্ত আমরা ইংলিশ লিটারেচার করতেছি, তো এটা আসলে সাহিত্যকে ভালোবাসি এই জন্য পড়ি বা এই জন্য পড়ানো হয় তাই না। ইগলটনের মতে শুধু মনে করো হচ্ছে এটাই কারণ না, এর পিছনে রাজনীতি এবং ক্ষমতার বিষয় ছিল। ইজ ইট ক্লিয়ার? ইগলটন এটা বলছে। তার মানে আরেকটু যদি আমরা ডিপলি বলি, ইগলটন বলতে চেয়েছিল 18 এবং 19 শতক অর্থাৎ 18 এবং 19 সেঞ্চুরিতে ইংল্যান্ডে অনেক পরিবর্তন হচ্ছিল। শিল্প বিপ্লব হচ্ছিল, মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছিল, ধর্মের প্রভাব কমছিল, তারপরে হচ্ছে শ্রমিক আন্দোলন, এই জিনিসগুলো বেড়েছিল। তো এই যে এই বিষয়গুলো হয়েছিল, এতে শাসকরা কি ভয় পেল কিরকম যে সমাজের অস্থিরতা তৈরি হতে পারে। তখন তারা ভাবলো যে মানুষ কিভাবে আমাদের মূল্যবোধ, মানুষকে আসলে কিভাবে ভ্যালু মূল্যবোধ এই জিনিসগুলা শেখানো যায়। তারা ইংলিশ লিটারেচারকে ব্যবহার করলো। অর্থাৎ ইগলটন বলতে চেয়েছে যে মূল্যবোধ শেখায় ইংলিশ লিটারেচারটা। তারা ইংলিশ লিটারেচারকে ব্যবহার করেছে। সাহিত্য পড়ে মানুষ কি কি শিখবে, মানে ইংলিশ লিটারেচার পড়ে মানুষ কি কি শিখবে? মানুষ ভদ্র হবে, নৈতিক হবে, দেশের সংস্কৃতি শিখবে, শাসকদের বিরুদ্ধে কম বিদ্রোহ করবে। এই কারণে ইংলিশ লিটারেচারকে স্কুল, কলেজ, ভার্সিটিতে গুরুত্ব দেওয়া হলো। এইগুলো ইগলটনের কথা। কিন্তু আমরা জানি যে সাহিত্যকে আমরা ভালোবাসি বা এটার ভ্যালু আছে এই জন্য। আচ্ছা, এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দ্য রাইজ অফ ইংলিশের সঙ্গে ইম্পেরিয়ালিজমের একটা ওতপ্রোতভাবে এটা জড়িত, রিলেটেড। ইম্পেরিয়ালিজম তোমাকে জানতে হবে। এটা হচ্ছে থার্ড চ্যাপ্টারে সেড লেখেন, কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। হুম, তাহলে ইম্পেরিয়ালিজমের সঙ্গে এই সম্পর্কটা কি? ধরো ব্রিটিশ ভারত, আফ্রিকা, অন্যান্য উপনিবেশের ইংরেজি শিক্ষা চালু করলো। তো এই যে করলো, এর কারণে মানুষ ইংরেজি শিখবে, ব্রিটিশ সংস্কৃতি জানবে, ব্রিটিশদের ডেভেলপ মানে উন্নত মনে করবে, শাসন করা সহজ হবে। সো ইগলটন বলেন ইংলিশ লিটারেচার শুধু সাহিত্য নয়, এটি ছিল ব্রিটিশদের একটি সাংস্কৃতিক অস্ত্র। হ্যাঁ, তাহলে তুমি যদি পুরাপুরি এই লাইনটা এক মানে এই চ্যাপ্টারটা এক লাইনে জানতে চাও, তাহলে এইটা তুমি মনোযোগ দাও খুব বেশি। যে দ্য রাইজ অফ ইংলিশ দেখায় যে ইংলিশ লিটারেচারে উত্থান শুধুমাত্র সাহিত্য প্রেমের কারণে হয়নি, এটি সমাজ নিয়ন্ত্রণ, নৈতিক শিক্ষা এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে শক্তিশালী করার জন্য ব্যবহৃত হয়েছিল। ঠিক আছে? তাহলে ইগলটন বলতে চাইছে যে ইংলিশ লিটারেচার শুধু কবিতা বা উপন্যাস পড়ার বিষয় নয়, শাসকরা এটিকে ব্যবহার করেছে মানুষকে তাদের আদর্শ শেখাতে এবং ব্রিটিশ সাম্রাজ্যকে শক্তিশালী করতে। ব্রিটিশ সাম্রাজ্য ইম্পেরিয়ালিজমকে শক্তিশালী করতে। আচ্ছা, তো চলো আমরা আবার একটু সংক্ষেপে এর সার সংক্ষেপ অর্থাৎ সামারি জানবো। এখানে অল্প কিছু টপিকস আছে, তুমি যদি সামারিটা ভালো করে পড়তে পারো তাহলে এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক তুমি পারবে ইনশাআল্লাহ। দ্য রাইজ অফ ইংলিশ, এটা হচ্ছে আমাদের ইগলটন লেখেন এবং এর বিখ্যাত গ্রন্থ। কোন বিখ্যাত গ্রন্থ? লিটারারি থিওরি। এটার আর ইন্ট্রোডাকশনের প্রথম অধ্যায়, এটা মাথায় রাখবা। এটা হচ্ছে তোমার কিসের জন্য ইম্পর্টেন্ট বলো তো? পার্টের জন্য। এখানে তিনি ব্যাখ্যা করেছে কিভাবে ইংরেজি সাহিত্য একটি গুরুত্বপূর্ণ একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। সো 18 এবং 19 শতকে ইংল্যান্ড শিল্প বিপ্লব, সামাজিক পরিবর্তন, ধর্মীয় বিশ্বাসের দুর্বলতার কারণে সমাজের নৈতিক সংকট দেখা যায়। শাসক শ্রেণী মনে করেছিল যে সাহিত্য মানুষের নৈতিকতা, সংস্কৃতি এবং জাতীয় চেতনার গঠনে সাহায্য করতে পারে। প্রথম দিকে ফার্স্ট অফ অল বিশ্ববিদ্যালয়গুলোতে গ্রিক এবং ল্যাটিন ভাষায় বেশি গুরুত্ব পেত। এবং তোমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যখন পড়ছিলা, ওল্ড তারপর মিডল ইংলিশ পিরিয়ডে নরম্যান কনকুয়েস্ট পড়ছো কিন্তু, সেখানে আমরা দেখি ইংরেজিটাকে তখন অবহেলা করা হতো, ল্যাটিনের ইউজ ছিল, মনে আছে? কিন্তু ধীরে ধীরে ইংরেজি সাহিত্যকে সাধারণ মানুষের শিক্ষা, নৈতিক উন্নয়নের মাধ্যম হিসেবে গ্রহণ করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ে ইংলিশ লিটারেচার একটি স্বতন্ত্র বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাহলে দ্য রাইজ অফ ইংলিশ, এখানে ইগলটন এই ইংরেজিটা কেন এত পপুলার হইলো, এটা এটা কি জন্য হইলো, কেন ইউজ করা হইলো, আমরা কি জানি,
ওনার মতে কি এই জিনিসগুলো আমরা জানতে পারবো। ইগলটন দেখান যে ইংরেজি সাহিত্য শুধু সৌন্দর্য বা শিল্পের জন্য পড়ানো হয়নি, বরং এটি সমাজের শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় ঐক্য সৃষ্টি করা এবং বিদ্যমান সামাজিক মূল্যবোধ প্রচারের একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। মূল বক্তব্য হচ্ছে ইংলিশ লিটারেচার একটি সামাজিক ও রাজনৈতিক প্রয়োজন থেকে বিকশিত হয়েছে। সাহিত্যকে মানুষের নৈতিক চরিত্র গঠনের উপায় হিসেবে দেখানো হতো। শিল্প বিপ্লব এবং সামাজিক পরিবর্তনের ফলে ইংরেজি সাহিত্য শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সাহিত্য শিক্ষা শাসক শ্রেণী আদর্শ ও মূল্যবোধ প্রচারের ভূমিকা পালন করেছে। সো তুমি যদি একটা সংক্ষিপ্ত উত্তর মানে এক কথায় এই বিষয়টা জানতে চাও যে দ্য রাইজ অফ ইংলিশ প্রবন্ধে ইগলটন দেখিয়েছেন যে ইংরেজি সাহিত্য একটি একাডেমিক বিষয় হিসেবে প্রতিষ্ঠিত হয় সামাজিক, রাজনৈতিক এবং নৈতিক প্রয়োজনের কারণে। সাহিত্য মানুষের নৈতিক উন্নয়ন, জাতীয় চেতনার গঠন এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষার কার্যকর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল। সো এখানে কি ইনফো যেগুলো প্রয়োজন যে এটা লেখেন আমাদের ইগলটন। উনি জন্মগ্রহণ করেন 1943 সালে, এখন পর্যন্ত বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। ওনার বুক হচ্ছে লিটারি থিওরি অ্যান্ড ইন্ট্রোডাকশন, এটার প্রথম পেজে ইয়া থেকে লেখা হয় দ্য রাইজ অফ ইংলিশ ইজ দ্য সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য বুক, পাবলিশ ডেট 1983, জনরা হচ্ছে এসে, থিমটা একটু দেখে নিবা দ্য ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশ লিটারেচার এবং ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্টটা কিভাবে হলো কেন হলো এই বিষয়ে লেখা। আচ্ছা, তাহলে টেরি ইগলটনের দ্য রাইজ অফ ইংলিশের আমরা কি কি বিষয় মাথায় রাখবো এবং এইটা পড়লে এই সামারি পড়লেই তোমার যেভাবে প্রশ্ন আসুক তুমি পারবে ইনশাআল্লাহ। প্রবন্ধের মূল উদ্দেশ্য এবং এর পটভূমি আমরা জানবো। 18 শতকের ইংল্যান্ডের সাহিত্যিক পটভূমি আমাদের জানতে হবে। ইগলটনের দৃষ্টিতে রোমান্টিসিজম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে, ফর তোমার এক্সাম। এখানে তোমার প্রশ্ন রোমান্টিসিজম নিয়ে প্রশ্ন আসবে, পার্ট বি আর সি। ইগলটনের মূল্যায়নে ম্যাথু আর্লন্ড একটু ভালো করে দেখে নিতে হবে। ইংরেজি সাহিত্য এবং সাম্রাজ্যবাদ মানে ইম্পেরিয়ালিজম, এটা তোমাকে দেখে নিতে হবে, এটা নিয়ে প্রশ্ন আসবে খুব ভালো করে। ইংরেজি পড়াশোনার বিকাশ এবং আধুনিক সংকট, হ্যাঁ এটা জানতে হবে একটু, এটা আমরা জানবো। আধুনিক সংকটের সঙ্গে ইংরেজির যোগ মানে অ্যাড হইলো কিভাবে সেটা আমরা জানবো। পাঠ্যসূচিতে সাহিত্য এবং লিঙ্গ বৈষম্য, হ্যাঁ। তারপরে হইলো এই যে এইটা নিয়ে তোমার প্রশ্ন আসবে, আসবে স্কার্ট ইউনিটি আন্দোলন, এটা নিয়ে পার্ট বি সি এ যে কোনো জায়গায় আসবে, খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতে হবে। স্কার্ট ইউনিটি আন্দোলন এবং তার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। তারপরে ইগলটনের নিউ ক্রিটিসিজম সমালোচনা এবং গদ্য শৈলী, দেন হইল এইটাই। তারপর এটা সুন্দর করে একটু ইংরেজিতে দেওয়া আছে। চলো আমরা বিষয়গুলো একটু জেনে নিই। এটা জেনে নিলে যেভাবে প্রশ্ন আসুক অ্যান্সার করতে পারবা তুমি ইনশাআল্লাহ। আচ্ছা, প্রবন্ধের মূল উদ্দেশ্য এবং পটভূমিটা একটু জানবো আমরা। অ্যাটেনশন দাও, হ্যাঁ। টেরি ইগলটন তার এই প্রবন্ধে দেখিয়েছেন যে ইংরেজি সাহিত্যে উত্থান কেবল কবিতা বা গল্প পড়ার শখ থেকে হয়নি, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত তোমার হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার। ইগলটন সেই লুকানো সত্য প্রকাশ করেছে যেখানে ইংরেজি সাম্রাজ্যবাদের সঙ্গে সাহিত্য নিবিড়ভাবে যুক্ত ছিল। তিনি প্রচলিত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে দেখিয়েছেন যে সাহিত্য ধর্মের জায়গা দখল করে একটি নতুন নৈতিক পথ প্রদর্শক হিসেবে আবির্ভূত হয়েছে। সো ইংরেজি সাহিত্য কেবল আনন্দের বিষয় ছিল না, আনন্দের বিষয় ছিল তাই না, বরং এটি শাসক শ্রেণীর প্রতি অনুগত্য শেখানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো, টেকনিক। ইগলটন সেই সব এলিট সমালোচকদের কঠোর সমালোচনা করেছে যারা সংকীর্ণ এবং নীতিবাদ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে এবং প্রকৃত রাজনৈতিক এবং ঐতিহাসিক সমস্যাগুলোকে কি করেছিল তোমার হচ্ছে এড়িয়ে গিয়ে কেবল আবেগের উপর গুরুত্ব দিতেন। তিনি নিউ ক্রিটিসিজমের সীমাবদ্ধতা, সাহিত্যের সঙ্গে মতাদর্শ, ক্ষমতার সম্পর্ককে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। 18 শতকে ইংল্যান্ডের সাহিত্যিক পটভূমি। 18th সেঞ্চুরি মানে শতকে সাহিত্য শব্দটির অর্থ ছিল অনেক ব্যাপক। তখন সাহিত্য বলতে কেবল 18 সেঞ্চুরিটা একটু জেনে নিই, হ্যাঁ। কল্পনা প্রসূত লেখাকে বোঝাতো না, বরং প্রবন্ধ, ব্যক্তিগত চিঠি, বিশেষ করে নীতিবোধ সম্পন্ন মানে মোরাল রাইটিং, ধর্মীয় ও সামাজিক লেখাকে সাহিত্যের অন্তর্ভুক্ত করা হতো। সেই সময় উপন্যাসকে সাহিত্যের উচ্চ মর্যাদা দেওয়া হতো না এবং কবিতাও ততটা কেন্দ্রীয় ছিল না। মাথায় রাখো কোন সময়, 18 সেঞ্চুরিতে। তখন সমাজ ব্যবস্থায় কেবল উচ্চবিত্ত এবং অভিজাত শ্রেণীর লেখাকে কি করা হইতো বলতো মূল্যবান সাহিত্য হিসেবে গণ্য করা হতো। সেখানে লোকসঙ্গীত এবং তোমার হচ্ছে পথ নাটকের মতো সাধারণ মানুষের শিল্পকে পুরোপুরি উপেক্ষা করা হতো। আহারে
সাহিত্য মূলত শাসক শ্রেণীর ধ্যান ধারণাকে সমর্থন করত। এর মাধ্যমে জনসাধারণের মনে ভদ্রতা, শৃঙ্খলা, মার্জিত রুচি তৈরি করা হতো। ফলে সাহিত্য এক ধরনের মতদর্শের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল। বোঝা গেছে? তারপর খেয়াল করো ইগলটনের দৃষ্টিতে রোমান্টিসিজম যারা পড়াশোনা জানো, এটা জানো, খুব ভালো করে জানো, এটা পরীক্ষা আসবে। ইগলটনের মতে রোমান্টিক যুগ সাহিত্যের সংজ্ঞাকে মানে ডেফিনেশনকে নিউলি রূপ দেয়। এর আগে সাহিত্য মানে ছিল সব ধরনের সিরিয়াস লেখা, কিন্তু রোমান্টিক যুগে এটি সৃজনশীল, কল্পনা শক্তি নির্ভর একটি শিল্প হিসেবে আত্মপ্রকাশ করে। এখানে তথ্যের চেয়ে কল্পনাকে অনেক বেশি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মনে করা হতে থাকে। কবিদের হতে থাকে একজন গভীর চিন্তাশীল এবং সমাজ সংস্কারক হিসেবে। রোমান্টিক সাহিত্য মূলত শিল্পায়িত পুঁজিবাদের যান্ত্রিক এবং এই যে হার্ড বাস্তবতার বিরুদ্ধে একটি প্রতিবাদের মাধ্যম। রোমান্টিক কবিরা আবেগ এবং প্রকৃতিকে সর্বোচ্চ মূল্য দিয়েছে এবং প্রতীকের মাধ্যমে মানে সিম্বলিজমের মাধ্যমে চিরন্তন সত্য প্রকাশের চেষ্টা করেছেন। তবে আমাদের যে ইগলটন আছেন উনি লক্ষ্য করেছেন যে রোমান্টিসিজম একদিকে যেমন প্রতিবাদ ছিল, অন্যদিকে এটি ছিল বাস্তব জগৎ থেকে শিল্পে পালিয়ে যাওয়া মানে এসকাপিজম, হ্যাঁ, এর একটি পথ। আমরা যেমন দেখতে পারি আমাদের হচ্ছে কে আছে, জন কিটস, উনি রোমান্টিক সময়ের কবি ছিল। শুধু অ্যামাজিং এ ও বনের মধ্যে গেছে, এটা করছে ওটা করছে, এই জিনিসগুলো। তাহলে রোমান্টিসিজম নিয়ে উনি একটা ইনফরমেশন দিয়েছে আমাদের ইগলটন। আচ্ছা, তাহলে দুইটা বিষয় আমরা জানলাম। 18 শতকে ইংল্যান্ডের সাহিত্যিক পটভূমি, মানে ইংরেজি সাহিত্যের কি অবস্থা ছিল, উচ্চবিত্ত অভিজাতরা এটাকে কিভাবে ব্যবহার করেছিল, যারা ওই যে মনে করো হচ্ছে গান টান গাইতো, তাদের ওভাবে মানে করা হইতো না, ভ্যালু দেওয়া হইতো না, এই জিনিসগুলো ইগলটনের দেশে রোমান্টিসিজম আমরা দেখতে পারলাম। তারপরে ইগলটনের মূল্যায়ন তোমার হচ্ছে আর্লন্ড, এটা একটু দেখি আমরা। ম্যাথু আর্লন্ড ইংরেজি সাহিত্যকে নতুন ধর্ম হিসেবে দেখেছিলেন। কিরকম যে ভিক্টোরিয়ান সমাজে বিজ্ঞান আধুনিক প্রভাবে ধর্ম যখন স্পিরিচুয়াল শক্তি ও নিয়ন্ত্রিত হচ্ছিল, তখন আর্লন্ড চেয়েছিল এমন কিছু যা মানুষকে সঠিক দিক নির্দেশনা দেবে। তার মতে সাহিত্যই সেই শূন্যতা পূরণ করতে পারে, কারণ এটি নৈতিক শিক্ষা দেয় এবং আত্মার সঙ্গে সরাসরি কথা বলে। আর্লন্ড সাহিত্যকে সমাজের নিয়ন্ত্রণের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, যাতে মধ্যবিত্ত শ্রেণীকে মানসিকভাবে উন্নত করা যায় এবং সমাজকে একতাবদ্ধ রাখা যায়। ইগলটন এখানে তীক্ষ্ণ সমালোচনা করে, বলে যে আয়ারল্যান্ড এই দৃষ্টিভঙ্গি মোটেও নিরপেক্ষ ছিল না, এটি ছিল মূলত শাসক শ্রেণীর স্বার্থে সাধারণ মানুষকে অনুগত এবং সুশৃঙ্খল রাখার একটি কৌশল। ইংরেজি সাহিত্য এবং ইম্পেরিয়ালিজম খুব ইম্পর্টেন্ট। আয়ারল্যান্ডের দৃষ্টিভঙ্গি আমরা বুঝছি। এখন দেখো ইংরেজি সাহিত্য এবং সাম্রাজ্যবাদ, অর্থাৎ তোমার ইংরেজি সাহিত্য পড়াশোনা এবং বিকাশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের মানে ইম্পেরিয়ালিজম প্রসারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কেন ওরা এটা ইউজ করে ইংরেজি সাহিত্যকে? কারণ যখন দেখছে মানুষ হচ্ছে একটু নম্রভদ্র না, কোনো নৈতিকতা নেই, তখন মনে হচ্ছে যদি আমরা ইংরেজি সাহিত্যটা পড়াই এরা এই জিনিসগুলো ওরা গ্যাদার হবে, মানে ওদেরই লাভ, বুঝছো? এটা ইম্পেরিয়ালিজমের সঙ্গে এই জন্য এত যুক্ত। ব্রিটিশরা যখন বিভিন্ন দেশ দখল করেছিল তখন তাদের একটি সাংস্কৃতিক শক্তির প্রয়োজন ছিল যা ইংরেজদের শ্রেষ্ঠত্ব মানে তোমার সুপারিয়রিটি প্রুভ করবে। সাহিত্যকে ব্যবহার করা হলো ইংরেজদের গৌরব নৈতিক মর্যাদা শেখানোর হাতিয়ার হিসেবে। ব্রিটিশ কর্মকর্তা উপনিবেশের শাসনভার গ্রহণ করার আগে শেক্সপিয়ার এবং মিল্টনের মতো কবিদের পড়তেন, যা তাদের মধ্যে একটি কৃত্রিম জাতিগত শ্রেষ্ঠত্বের অনুভূতি তৈরি করত। এমনকি উপনিবেশিত দেশগুলোর শিক্ষার্থীদের ইংরেজি সাহিত্য পড়তে বাধ্য করা হতো, যাতে তারা মানসিকভাবে ব্রিটিশ সংস্কৃতির কাছে নীতি স্বীকার করে। ইগলটনের মতে ইংরেজি উত্থান কেবল সত্য বা সৌন্দর্যের সন্ধানে হয়নি, বরং এটি ছিল সাম্রাজ্যিক শক্তি বিস্তারের একটি বড় কৌশল। ইংরেজি পড়াশোনার বিকাশ এবং আধুনিক সংকট। আচ্ছা, চলো এইটা একটু দেখি। ইংরেজি যে পড়াশোনার বিকাশটা হলো মানে ডেভেলপ হলো, এটা দেখবো। হ্যাঁ, শুরু থেকে ইংরেজি পড়ানো হতো মূলত শ্রমিকদের স্কুল এবং মেয়েদের কলেজে। দেখছো, এত মানে ভ্যালু দেওয়া হইতো না, কারণ একে উচ্চবিত্ত বা অভিজাতদের জন্য খুব একটা মর্যাদাপূর্ণ বিষয় মনে করা হতো না। একে নরম এবং আবেগপ্রবণ বিষয় হিসেবে দেখা হতো। আহারে, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতার সময় ইংরেজি সাহিত্যের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়। যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তি পেতে সাহিত্য মানুষকে সান্ত্বনা, আশা, জাতীয় গৌরবের এক নতুন চেতনা দেয়। যুদ্ধের পর এটি অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মতো বড় বিশ্ববিদ্যালয়গুলোতে মূল ধারার শিক্ষা হিসেবে জায়গা করে নেয়।
এফ আর লিভিসের মতে, এফ আর লিভিস নিয়ে তোমার প্রশ্ন আছে, একটু মাথায় রাখো। সমালোচকরা, উনি একজন ক্রিটিক, ইংরেজকে একটি অত্যন্ত সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত করে। ইংরেজি তখন কেবল একটি ভাষা নয়, বরং জাতীয়তাবাদ এবং মূল্যবোধের প্রতীকে পরিণত হয়। আধুনিক সংকটের সঙ্গে ইংরেজি যোগ। চলো দেখি। 19th সেঞ্চুরি বা ঊনবিংশ শতাব্দীর ধর্মের প্রভাব দ্রুত কমতে শুরু করায় ধনী শ্রেণী এক ধরনের নিয়ন্ত্রণ হারানোর ভয় ছিল। মানুষ যখন চর্চা বা ধর্মের উপর আস্থা হারাচ্ছিল, তখন ইংরেজি সাহিত্যকে ধর্মের বিকল্প হিসেবে সামনে আনা হয়। এটি হয়ে ওঠে নতুন নৈতিক পথ প্রদর্শক। সাহিত্য মানুষের আত্মিক তারপর হচ্ছে প্রশ্নের উত্তর দিতে শুরু করে এবং ভিন্ন শ্রেণীকে একত্র শান্ত রাখতে সাহায্য করে। ইগলটন বলেন, শাসকরা ইংরেজিকে একটি সফট পাওয়ার হিসেবে ব্যবহার করেছিল, যা মানুষের চিন্তা, আবেগকে সুকৌশল নিয়ন্ত্রণ করত। আধুনিক জীবনের বিশৃঙ্খলা দূর করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে ইংরেজি সাহিত্যের উত্থান ছিল এক ঐতিহাসিক কৌশল। পাঠ্যসূচিতে সাহিত্য ও লিঙ্গ বৈষম্য, তৎকালীন সমাজের তোমার হচ্ছে লিঙ্গভিত্তিক বৈষম্যের অনেক প্রকট ছিল। নারীদের বিজ্ঞান বা প্রযুক্তির মতো তথাকথিত কঠিন বিষয় পড়ার অনুমতি ছিল না। সাহিত্যিক আবেগপ্রবণ ও হালকা মনে করা হতো বলে নারীদের সাহিত্য পড়তে উৎসাহিত করা হতো। কিরে, দেখছ? এছাড়াও ব্রিটিশ সাম্রাজ্যের উপনিবেশগুলোতে কর্মকর্তাদের কাজের সুযোগ পাওয়ার আগে ইংরেজি সাহিত্য শেখা হতো। এর মাধ্যমে ব্রিটিশ পরিচয়, সংস্কৃতি, মূল্যবোধ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হতো। পাঠ্যসূচিতে সাহিত্যের অন্তর্ভুক্ত মূলত ব্রিটিশ সাম্রাজ্যবাদকে নৈতিক সমর্থন জোগাতে এবং বিশ্বজুড়ে ইংরেজি মতদর্শকে প্রতিষ্ঠা করতে সহায়তা করত। তারপরে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, তোমার এসখারঠিনি আন্দোলন বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এফ আর লিভস এবং তার জার্নাল এসখারঠিনি ইংরেজি সাহিত্যকে আধুনিক যান্ত্রিক সভ্যতা থেকে রক্ষা করার আন্দোলনের নেতৃত্ব দেয়। এটা স্ক্রিনশট নাও, এটা পরীক্ষায় এসে বসে আসবে, পার্ট এবিসি যে কোনো জায়গায়। তারা বিশ্বাস করতেন যে মহান বইগুলো মানুষের মধ্যে শক্তিশালী চরিত্র তৈরি করতে পারে। তারা গণমাধ্যমের সস্তা সংস্কৃতিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন এবং উচ্চমানের সাহিত্যের গভীর অর্থ ধরার উপর জোর দেন। তবে ইগলটন দেখিয়েছে যে এই আন্দোলনটি সমাজ পরিবর্তনের কোনো বাস্তব রাজনৈতিক চেষ্টা করেননি। তারা বরং পুরনো মূল্যবোধ রক্ষা করতে চেয়েছিল এবং শ্রেণী সংগ্রামের মতো বাস্তব রাজনৈতিক সমস্যাগুলো এড়িয়ে গিয়েছিল। তারা একটি কাল্পনিক মানে জৈব সমাজ, অর্গানিক সোসাইটি এর স্বপ্নে বিভোর ছিলেন, যা বাস্তবে কখনোই ছিল না। এই আন্দোলনটি র্যাডিক্যাল মনে হলেও আসলে ছিল অভিজাত ও সংকীর্ণ। ইগলটনের নিউ ক্রিটিসিজম সমালোচনা এবং গদ্যশৈলী নিয়ে পার্সি আছে। নিউ ক্রিটিসিজম তত্ত্বে ইগলটন কঠোর সমালোচনা করেছে। এই তত্ত্বটি ইতিহাস, সমাজ, লেখকের প্রেক্ষাপট পুরোপুরি এড়িয়ে গিয়ে কেবল টেক্সট বা শব্দের উপর জোর দিত। ইগলটন মনে করেন, সাহিত্যকে এভাবে বাস্তব জগৎ থেকে আলাদা করে ফেললে তা প্রাণহীন ও ফাঁপা বস্তুতে পরিণত হয়। রাজনীতিতে এড়িয়ে গেলে সাহিত্য কেবল একটি নিরাপদ ধাঁধায় পরিণত হয়। পরিশেষে টেরি ইগলটন নিজের গদ্যশৈলী মানে প্রজেস্টার নিয়ে, আবারও বলি, প্রজেস্টার নিয়ে পার্সি খুব ইম্পর্টেন্ট, অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী। তার ভাষা গম্ভীর হলেও তাতে তীক্ষ্ণ ব্যঙ্গ এবং বিদ্রূপের ছোঁয়া রয়েছে। তিনি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত যৌক্তিক বাক্যের মাধ্যমে তার গভীর চিন্তাধারা প্রকাশ করেন। ইতিহাসের সঙ্গে তাত্ত্বিক দর্শনের এক চমৎকার সমন্বয় তার লেখায় পাওয়া যায়, যা পাঠকের গভীর চিন্তা করতে কি করে? বাধ্য করে। পরের পার্টে আমরা পার্ট বি এবং সি অ্যানালাইসিস করব এবং সলভ করব।